আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি কলেজ পর্যায়ের উদ্ভিদ বিজ্ঞান বিষয়ের নিবন্ধন লিখিত পরীক্ষার দ্বিতীয় ইউনিট অর্থাৎ দ্বিতীয় প্রশ্নটি সিলেবাসের যে অংশ থেকে হবে সেই অংশের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এর আগে আমি ইউনিট 1 থেকে ভিডিও তৈরি করেছিলাম। আজকে ইউনিট 2 এবং পরবর্তীতে ইউনিট 3 এরকম করে ইউনিট 10 পর্যন্ত আমি প্রশ্ন দেব 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য। তাহলে চলুন দেখি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। প্রথম যে প্রশ্নটা সেটা শৈবাল থেকে। আমরা একটু দেখে নিই যে ইউনিট 2 তে যে টপিকসগুলো আছে, যেমন ফাইটোলজি, লিমনোলজি অ্যান্ড হাইড্রোবায়োলজি অ্যান্ড প্লান্ট ইকোলজি। অর্থাৎ ইউনিট 2 তে এই অংশগুলো আছে, এই অংশগুলো থেকে আপনাদের প্রশ্ন হবে। যেমন প্রথম প্রশ্নটা আছে যে শৈবালের সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং প্রাইভেটের সাথে শৈবালের পার্থক্য। তাহলে আপনারা পড়তে পারেন যে শৈবাল কি, শৈবালের কিছু বৈশিষ্ট্য। অথবা প্রশ্ন আসতে পারে যে শৈবালের যে ক্লাসিফিকেশন আছে সেই ক্লাসিফিকেশনের মধ্যে যে ক্লাসগুলো আছে ক্লাস থেকেও প্রশ্ন আসতে পারে, যেমন ক্লোরোফাইসি, ফিউফাইসি এরকম বলা বলা হতে পারে যে বৈশিষ্ট্য লেখো। এবং শৈবালের সাথে ছত্রাকের বা ব্রাইভেটার মধ্যে পার্থক্য, সম্পর্ক এরকম। আর দুই নম্বর যে প্রশ্নটা আছে এখানে, 2 নং, রংযোগ পদার্থ এবং সঞ্চিত খাদ্যের উপর ভিত্তি করে শৈবালের শ্রেণীবিন্যাস। এটাই 18তম শিক্ষক নিবন্ধনের জন্য খুবই ইম্পর্টেন্ট। রংযোগ পদার্থ এবং সঞ্চিত খাদ্যের উপর ভিত্তি করে শৈবালের শ্রেণীবিন্যাস করো। এবং আরেকটা আছে যে এফি ফ্রিস্ট কর্তৃক শৈবালের শ্রেণীবিন্যাস পদ্ধতি বর্ণনা করো। এফি ফ্রিস্ট একজন বিজ্ঞানী, উনি শৈবালের যে শ্রেণীবিন্যাসটা করেছেন সেই শ্রেণীবিন্যাস পদ্ধতি। এই দুইটার যে কোনো একটা প্রশ্ন আসতে পারে, তবে 2 নং প্রশ্নটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপর আছে শৈবালের অর্থনৈতিক এবং জৈবিক গুরুত্ব লেখো। এটাও মোটামুটি ইম্পর্টেন্ট। সায়ানোফাইসি, বেসিলারোফাইসি, ফিউফাইসি শৈবালের উদাহরণ সহ বৈশিষ্ট্য লেখো। যেমন সায়ানোফাইসির বৈশিষ্ট্য, বেসিলারোফাইসির বৈশিষ্ট্য এবং ফিউফাইসির বৈশিষ্ট্য সহ উদাহরণ লেখো। একটু আগে যে আমি বলেছি যে ক্লাসিফিকেশন রঞ্জক পদার্থ এবং সঞ্চিত খাদ্যের উপর, আপনারা যদি এই বৈশিষ্ট্যগুলো পড়েন দেখবেন যে এগুলোর রঞ্জক পদার্থ এবং আলাদা আলাদা রঞ্জক পদার্থ আছে, আলাদা আলাদা সঞ্চিত খাদ্য আছে। সুতরাং এই বৈশিষ্ট্যগুলো পড়লেও কিন্তু আপনারা যে কোনো একটা পার্থক্য লিখতে পারবেন, অর্থাৎ শ্রেণীবিন্যাসগুলো করতে পারবেন। তারপর হচ্ছে ম্যাক্রেন্ডাস এবং ন্যানান্ডাস প্রজাতির মধ্যে পার্থক্য লেখো। এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এরপরে যে টপিকসটা হলো লিমোলজি অ্যান্ড হাইড্রোবায়োলজি। লিমোলজি এবং হাইড্রোবায়োলজি থেকে যে প্রশ্নগুলো হতে পারে, যেমন লিমনোলজির সংজ্ঞা। এই প্রশ্নটা গতবার হয়নি, এবার খুব ইম্পর্টেন্ট শুধু সংজ্ঞাটা। তারপর আছে পরিসর এবং গুরুত্ব লেখো। আর একটা আছে লিমোলজি ও হাইড্রোবায়োলজির মধ্যে পার্থক্য লেখো। হাউর বাউর মোহনার সংজ্ঞা, এটাও খুব ইম্পর্টেন্ট। এখানে সংজ্ঞা হিসেবে আসতে পারে যে হাউর কি, বাউর কি অথবা মোহনা বলতে কি বোঝায়। আরেকটা আছে হ্রদ কি, হ্রদের বৈশিষ্ট্য সমূহ লেখো। এবং হ্রদ থেকে আরেকটা প্রশ্ন হতে পারে যে অলিগোট্রফিক হ্রদ এবং ইউট্রফিক হ্রদের মধ্যে তুলনা করো। আপনারা এই 8 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করেন, অলিগোট্রফিক এবং ইউট্রফিক হ্রদের মধ্যে তুলনা করো। এছাড়াও আরো আছে যে পুষ্টি উপাদানের ভিত্তি করে হ্রদের শ্রেণীবিন্যাস হতে পারে, নদী এবং হ্রদের মধ্যে তুলনা করো, তাপমাত্রার উপর ভিত্তি করে হ্রদের শ্রেণীবিন্যাস, অলিগোট্রফিক এবং ইউট্রফিক হ্রদের মধ্যে তুলনা। আরেকটা আছে ফাইটোপ্লাঙ্কটন কি, ফাইটোপ্লাঙ্কটনের শ্রেণীবিন্যাস বর্ণনা করো। ফাইটোপ্লাঙ্কটন 17তম শিক্ষক নিবন্ধনে চলে আসছে, তো এবার ফাইটোপ্লাঙ্কটনের শ্রেণীবিন্যাসটা খুব ইম্পর্টেন্ট। তারপর আছে ইউট্রিফিকেশন। ইউট্রিফিকেশন এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট এবং দুইটা মিলে এখানে একটা প্রশ্ন হতে পারে যে ইউট্রিফিকেশন কি, কারণ কি এবং এটার নিয়ন্ত্রণ বা ফলাফল এবং নিয়ন্ত্রণ দুইটা মিলে একটা প্রশ্ন হতে পারে। আপনারা এই দুইটা প্রশ্ন পড়ে নেবেন। তারপর আছে প্লান্ট ইকোলজি। প্লান্ট ইকোলজিতে আছে যে ইকোলজির সংজ্ঞা দাও। তারপর আছে অটিকোলজি এবং সিনোকোলজির মধ্যে পার্থক্য লেখো। এই যে অংশটা, এই অংশটা খুবই ইম্পর্টেন্ট 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য। অটিকোলজি এবং সিনোকোলজির মধ্যে পার্থক্য খুবই ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা করে নেবেন। তারপর আছে ইকোসিস্টেম কি, ইকোসিস্টেমের উপাদানগুলো। ইকোসিস্টেম প্রশ্নটা আসছে 17তমতে। ইকোসিস্টেমের উপাদানগুলো আপনারা দেখে নেবেন, কি কি উপাদান আছে। তারপর আছে খাদ্য শৃঙ্খল কি, ইকোলজিক্যাল পিরামিড কি, খাদক কি, উৎপাদক কি, এগুলো সংজ্ঞা হতে পারে। অর্থাৎ সংজ্ঞার জন্য এগুলো প্রশ্নটি পড়বেন যে খাদ্য শৃঙ্খল কি, ইকোলজিক্যাল পিরামিড কি, খাদক বলতে কি বোঝায়, উৎপাদক বলতে কি বোঝায়। তারপর আছে সেরি, সেরি থেকে অর্থাৎ হাইড্রোসেরি, জেরোসেরি। হাইড্রোসেরি বিভিন্ন ধাপ চিত্র সহ বর্ণনা করো এবং জেরোসেরি বলতে মরুজ ক্রমাঙ্কনকে বোঝানো হয়েছে। জেরোসেরি অথবা মরুজ ক্রমাগমনের বিভিন্ন ধাপ চিত্র সহ বর্ণনা করো।
হ্যাঁ, এই দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট, খুব কঠিন কিছু না। আপনারা একটু বুঝে বুঝে পড়লে এখান থেকে যে কোনো প্রশ্নই আপনারা সহজেই অ্যান্সার করতে পারবেন। তারপরে আছে জলজ এবং মরুজ উদ্ভিদের অভিযোজন বর্ণনা করো। জলজ উদ্ভিদ কিভাবে অভিযোজিত হয়, মরুজ উদ্ভিদ কিভাবে অভিযোজিত হয়, কি কি বৈশিষ্ট্য থাকার কারণে। তারপর আছে পত্রঝরা, চিরহরিৎ এবং ম্যানগ্রোভ বনাঞ্চলের 5টি উদ্ভিদের নাম এবং এদের বনের বৈশিষ্ট্য লিখো। এখান থেকে আসতে পারে যে পত্রঝরা বনের বৈশিষ্ট্য লিখো, ম্যানগ্রোভ বনের বৈশিষ্ট্য লিখো। পত্রঝরা বনের 5টা উদ্ভিদ, ম্যানগ্রোভ বনের 5টা উদ্ভিদ, একদম সাইন্টিফিক নেম সহ যেন না বানান যেন নামগুলো হয় আপনারা সেভাবে শিখবেন। তারপর একটা বড় প্রশ্ন আছে নাইট্রোজেন চক্র বর্ণনা করো। এটা ইম্পর্টেন্ট বলা যায় না, তবে পরে দেখতে পারেন যে এই নাইট্রোজেন চক্র। পানি এবং বায়ু দূষণের কারণ, ক্ষতিকর প্রভাব এবং প্রতিকার আলোচনা করুন। খুব সহজ প্রশ্ন। পানি এবং বায়ু দূষণ কি কারণে বায়ু দূষণ হয়, কারণটা কি, ক্ষতিকর প্রভাব কি, খুবই সহজ। তারপর আছে বাংলাদেশের উদ্ভিদ ভৌগোলিক অঞ্চল সমূহ। বাংলাদেশের যে কয়েকটি উদ্ভিদ ভৌগোলিক অঞ্চল আছে, যেমন পত্রজরা বনাঞ্চল, ম্যানগ্রোভ বনাঞ্চল, তারপরে চট্টগ্রাম সিলেটের বনাঞ্চল, হ্যাঁ, চিরহরিৎ বনাঞ্চল, এরকম ভাবে কয়েকটা ভাগে ভাগ আছে। এবং ওই অঞ্চলের যে বৈশিষ্ট্য এবং এবং ওই অঞ্চলের যে উদ্ভিদ সমূহ আছে, সেই উদ্ভিদ সমূহের নামও আপনাদেরকে শিখতে হবে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার পরবর্তী যে ভিডিওগুলো আছে আমি দেব, সেই ভিডিওগুলো আপনারা দেখার চেষ্টা করবেন। আমি জুলজির যে কলেজ যে ইয়েটা আছে, সিলেবাসটা আছে, আমি সেটা নিয়ে আলোচনা করবো। আশা করি ওই ভিডিওটা আপনারা দেখবেন। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি।